বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির 13তম ক্লাস। তো গতকাল আমরা আসসালামু আলাইকুম। ওই ওয়ালাইকুম আসসালাম। গতকাল আমরা তি- আহ, আঘাত কি, গুরুতর আঘাত কি, তারপরে শুধু আঘাতের শাস্তি আলোচনা করছে 323, মারাত্মক অস্ত্রের সাহায্যে আঘাত করলে 324, তারপরে গুরুতর আঘাত আলোচনা করছে 320, আর স্বেচ্ছায় গুরুতর আঘাত 325, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি আছে 326, আর 326 ক গতকাল আমরা এই ধারাটা আলোচনা করছিলাম যে ইচ্ছাকৃতভাবে দুই চোখ উপড়িয়ে ফেললে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মুখমণ্ডল, মস্তক এগুলোর যদি ক্ষতি করে বা চোখের যদি ক্ষতি করে, তাহলে মামলা হবে কত ধারায়? 326 ক ধারায়। তো এই ছিল প্রশ্নের উত্তর, মানে আমরা যতদূর পর্যন্ত পড়েছিলাম। এই সর্বশেষ আপনার এই যে কি বলে 10 নম্বর প্রশ্নটা, যে দণ্ডবিধিতে প্রদত্ত আঘাত, এই যে আমি স্ক্রিনে দেখা যাচ্ছে, দণ্ডবিধিতে প্রদত্ত আঘাত ও গুরুতর আঘাতের সংজ্ঞা দিন। দ্য পেনাল কোডের ধারা 326 ও 326 ক ধারায় প্রদত্ত শাস্তিযোগ্য অপরাধের মৌলিক পার্থক্য নিরূপণ করুন। তো এর মধ্যে আঘাত এবং গুরুতর আঘাত, এটার সংজ্ঞা আমরা পাইছি, আর মোটামুটি এগুলা শাস্তিও পাইছি। যেটা আমরা পাই নাই সেটা হলো 326 ও 326 ক ধারার পার্থক্য। তো 326 আর 326 ক ধারার পার্থক্য আমরা না পেলেও আমরা এতটুকু একটা ধারণা আছে যে 326 হলো কি ভাই, যে মারাত্মক অস্ত্র দিয়া যদি গুরুতর আঘাত করে। গুরুতর আঘাত কি? মারাত্মক অস্ত্র, ধরেন ধারালো চাইনিজ কোরাল, ছুরি, তারপরে গরম পানি, তারপর ধারালো কোনো জিনিস, এইগুলা দিয়ে আঘাত করছে এবং তার ওই 320 ধারার 8টার যে কোনো একটা ঘটছে, তখন সেটা হয়ে যাবে কত? 326। এক চোখ উপড়াইছে 326। আর 326 কতে কি আসছে? 326 কতে হলো কোন লোক যদি কারো দুই চোখ উপড়ায়। কয় চোখ? দুই চোখ উপড়ায় বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা তার মাথায় ঢেলে দিছে, তার মুখ ঝলসিয়ে দিছে, তাহলেও সেটা হবে 326 ক। তো 326 এবং 326 ক এর মধ্যে পার্থক্য না পড়লেও আমরা বেসিক পার্থক্য জানি যে 326-এ কি আলোচনা করছে আর 326 কতে কি আলোচনা করছে। তো পার্থক্য আমরা পরেই আসি, আগে প্রশ্নের উত্তর না, বাট এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই যে দেখেন, নিম্নের ধারাসমূহ প্রশ্নের অংশ না, তবে এই 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 জিনিসগুলো কি জানতে হবে। কেন জানতে হবে? এই কারণে জানতে হবে যে এখান থেকে দণ্ডবিধিতে সমস্যামূলক প্রশ্ন আসতে পারে। মানে আপনার একটা ফ্যাক্ট দিয়ে দিছে যে অমুক অমুক এই করছে, এখন তার কি শাস্তি হবে। তো এইগুলো জানার জন্য আমার এই 328, 330, 31 এই ধারাগুলো আমার জানতে হবে। সো সর্বপ্রথম আমরা আসি, দেখেন ধারা 338, সরি 328। যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, আহত করার উদ্দেশ্যে বা অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে, মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে আহত করার উদ্দেশ্যে অথবা অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বা কোনো অনৈতিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে উক্ত ব্যক্তির উপর, আন্ডারলাইন করবেন, বিষ, বিষ মানে হলো পয়জন, যেটা নাকি বিষ অথবা বুদ্ধিনাশক, আন্ডারলাইন করেন, অথবা নেশাকর অথবা অস্বস্থকর ঔষধ বা অপর কিছু প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। পাশে লেখা আছে অজ্ঞান পার্টি, মলম পার্টি এই ধারায় দণ্ডিত। অজ্ঞান পার্টি, মলম পার্টি। দেখেন, আমাদের মানে দৈনন্দিন জীবনে যে ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে, যে একজন লোক যাত্রা করতেছে, পাশে বসা, তারে হঠাৎ করে কি যেন খাওয়াই ফেলছে, এবং সে আর কয়দিন যাবত তার জ্ঞান ফেরে না, তার সয় সম্পত্তি সব নিয়ে গেছে, কাছে যা ছিল আর কি। অথবা আর এক প্রকারের ওষুধ আছে, নাটকই দেখছেন কিনা, সাকিন সারিসুরি বা অন্যান্য এক নাটক আছে যে তার এক মলম পার্টি আছে, মলম বানায়, গ্রামে মলম বানায়, সাপ্লাই দেয়, মলম মলম মানুষের চোখে ডলে দিয়ে টাকা পয়সা, মানে ছিনতাইকারীর মতো কাজ করে। তবে তারা সরাসরি করতেছে না, আগে তাদের ঘুম পাড়াচ্ছে অথবা মলম দিয়ে কাজটা করতেছে। সো অথবা এই যে যে বিথিকারে যদি আমরা এই জায়গা পড়তে আসছি, এখন আরিফ সাহেব 1 কাপ চা বিথিকারে বানায় দিছে যে বিথিকা খাও, কিন্তু আরিফ সাহেবের তো দুষ্ট বুদ্ধি, উনি ওই বিথিকারে ওর ভিতরে ধরেন আহ ওই ইসের ওষুধ দিয়ে দিছে, অজ্ঞান পাটির ওষুধ দিয়ে দিছে, বা পেট খারাপের ওষুধ দিয়ে দিছে। পেট খারাপের ওষুধ দিয়ে দিলেও কততে পড়বে? 328-এ পড়বে।
মোটামুটি একজন ক্ষতি করার উদ্দেশ্যে কিছু খাওয়াইছেন, বুদ্ধিনাশক খাওয়াইছেন, বিষ খাওয়াইছেন, সেটা কত? 328। সো এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে একজন আর একজনের বিষ খাওয়াইছে, কোন ধারায় মামলা হবে? কোন ধারায়? 328 ধারায়। সো 328 আমরা জেনে গেলাম। আমরা চলেন 330 ধারায় আসি। 330 ধারায় কি বলছে দেখেন, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি, আন্ডারলাইন পেড, অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণ, গোল দেন, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য গোল দিবেন স্বেচ্ছাকৃত আঘাত প্রদান। দেখেন একটা জিনিস, আপনি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির আঘাতই করছে, আঘাতই করছে, আঘাত বলতে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির থাপ্পড়ই দিছে, কিন্তু এই থাপ্পড়ের জন্য এক এক সময় মামলার ধারা হবে এক একটা। মূল জিনিস কিন্তু থাপ্পড়। আপনি ঠান্ডা মাথায় তারে থাপ্পড় দিচ্ছেন 323 ধারা, ওই থাপ্পড়টা যদি তারে কোনো কিছু স্বীকার করানোর জন্য দেয়, থাপ্পড় দিয়ে বলছেন বল এটি স্বীকার কর, বা তোর 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 যে সম্পত্তি আছে আমার ফেরত দে, এই এই আগে মানে বলতে দেন, আগে তো একজন 23 বলতেছেন 24 বলতেছেন, আগে শুনেন। ওই থাপ্পড়, 7 থাপ্পড় দিলে 24 হবে কে? 24 বলছেন আপনি। দেখেন থাপ্পড়ই দিছেন কিন্তু কারো কি আদায়ের জন্য? সম্পত্তি আদায়ের জন্য। তাহলে সেটা চলে যাবে 330। দেখেন আগে এই জায়গায় একটা কথা আছে, অপরাধমূলক স্বীকারোক্তি আদায়। অপরাধমূলক স্বীকারোক্তি আদায় মানে কি? পুলিশ একজন মারপিট করতেছে, একজন ওই ব্যক্তিরে মার করতেছে, যে স্বীকার কর তুই এই মোবাইল নিছিস, স্বীকার কর। এই জন্য পুলিশ তারে মার করতে, কিন্তু সে আসলে নেয় নাই, কিন্তু পুলিশ তারে মারপিট করে কি আঘাত করে কি করতেছে? স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করতেছে। তাহলে পুলিশ দণ্ডিত হবে 330-এ। এটা জাস্ট পুলিশের উদাহরণ দিলাম। আপনিও একজনকে যদি মারপিট করেন যে স্বীকার কর, আপনি দণ্ডিত হবেন কততে? 330-এ। আর সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য, সম্পত্তি প্রত্যার্পণ মানে হলো তার কাছে একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা নেওয়ার জন্য যদি তাকে আঘাত করেন তাহলেও 330। বাট আঘাতটা যদি আপনার কোনো অন্য কোনো ইন্টেনশন নাই, আপনার স্বীকারক অমুককে স্বীকারোক্তি আদায় করার কোনো ইচ্ছা নাই, তার কাছ থেকে কোনো সম্পত্তি নেওয়ারও কোনো ইচ্ছা নাই, এরকম যদি আঘাত করেন তাহলে হলো 323। আর ওই দুইটা উদ্দেশ্যের যে কোনো একটা উদ্দেশ্যে যদি আঘাত করেন তাহলে হলো 330। বুঝছেন? এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করার জন্য বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তিকে আঘাত প্রদান করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করবেন 7 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি? অর্থদণ্ড। দেখছেন? তাহলে শুধু কোন প্রকার উদ্দেশ্য ছাড়া যদি আঘাত করতো তাহলে হতো কত? 323। আর যখন স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য আঘাত করতেছে তখন সাজা কত? 7 বছর। কত ধারায়? 330। উদাহরণ দেখেন, পুলিশ অফিসার ক একজন অপরাধীকে অপরাধ অনুষ্ঠান করেছে বলে স্বীকার করতে বাধ্য করার জন্য পীড়ন করে। এই ক্ষেত্রে পুলিশ অফিসার ক এই ধারার অধীন অপরাধ করেছে বলে গণ্য হবে। বুঝছেন? আমরা চলে আসি পরের ধারায়। দেখেন ধারা 331। ভাই 330 আর 331 হুবহু এক, শুধু ওখানে আঘাত করছিল স্বেচ্ছায় আঘাত, স্বীকারোক্তি আদায় আর সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য। আর এখানে সেম কাজগুলো করার জন্য হলো স্বেচ্ছায় গুরুতর আঘাত করছে, গুরুতর আঘাত করছে। এই যে দেখেন, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা। 30-এ কি ছিল? স্বেচ্ছাকৃতভাবে কি করছে? আঘাত করা। আর সেম কাজটা করার জন্য যদি স্বেচ্ছাকৃতভাবে কি করে? গুরুতর আঘাত করে, তাহলে হবে কত? 331। সো এই জায়গার ধারাগুলো হচ্ছে আমরা জোড়ায় জোড়ায় পড়বো। 330 আর 331 এক জোড়া, 332 333 এক জোড়া, 334 335 আর এক জোড়া। সো 31-এ সাজা দেখেন, যদি কোনো ব্যক্তি বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করার জন্য বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃত গুরুতরভাবে আঘাত প্রদান করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ কত? 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হবে। বুঝছেন? তাহলে এখানে আমরা জানলাম, তাহলে রকিবুল সাহেব
30 আর 330 আর 331-এর ভেতরে আপনার দৃষ্টিতে কি পার্থক্য আছে ভাই? একটা হলো জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য স্বেচ্ছায় আঘাত করছে, আর একটা হলো কি করছে, গুরুতর আঘাত করছে। ধন্যবাদ। শাস্তিতে হলো 7 আর 10। আমরা চলে আসি 332 ধারা, দেখেন তাহলে 30-31 যেরকম এক জোড়া, আর এক জোড়া হলো 332-333। ধারা 332 দেখেন, সরকারি কর্মচারীকে গোল দিবেন, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধাদান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত, গোল দিবেন, স্বেচ্ছাকৃত আঘাত গোল দিবেন, আঘাত প্রদান করা। আঘাত আপনি কাকে প্রদান করছেন? সরকারি কর্মচারীকে। কেন প্রদান করছেন? সে যাতে তার দায়িত্ব পালন করতে না পারে। পুলিশ গেছে একজনকে গ্রেফতার করতে, আপনি পুলিশকে আঘাত করছেন, তারে ঠেলা দিয়ে দৌড় দিচ্ছেন, তাহলে পুলিশ যাতে দায়িত্ব পালন করতে না পারে পুলিশকে কি দিচ্ছেন? স্বেচ্ছাকৃত ভাবে আঘাত দিচ্ছেন। তাহলে সাজা কি হবে দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ গোল দিবেন 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা কি উভয়। সো যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে এখন যারে আঘাতটা করছে সে অবশ্যই সরকারি কর্মকর্তা হতে হবে, তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে তাকে জোরপূর্বক আঘাত করছে, তাহলে এই জায়গায় শাস্তি হবে কত? 3 বছর। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম দেখেন, শুধু আঘাত করলে কোনো উদ্দেশ্য নাই, প্রি প্ল্যান অনুসারে আঘাত করছে 323। আঘাতটা যদি স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য করে, তাহলে 7 বছর। আঘাত করলে 330-এ 7 বছর। আর আঘাতটা যদি কাউরে করছে সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে, তাহলে 332-এ কত? 3 বছর। তাহলে দেখছেন একটা বিষয়, মানে আঘাত একটাই কিন্তু শাস্তি এক এক সময় কি এক এক রকম। ওই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ধরেন আপনি একজন, মানে এমনি বোঝানোর সাথে বলতেছি, আরিফ সাহেব যদি উনি ওনার এক প্রতিবেশীর যদি আঘাত করে, থাপ্পড় একটা দেয়, তাহলে ওনার সাথে তার মারামারি একরকম বাঁধবে। এক পুলিশে যদি থাপ্পড় দেয় তাহলে ব্যাপারটা কি আর এক প্রকার হবে, আর যদি অন্য আর একজন ব্যক্তির থাপ্পড় দেয় তাহলে কি আর এক রকম। আচ্ছা, তাহলে আমরা চলে আসি ধারা 333। সেম কাজটাই, আগেরটা ছিল স্বেচ্ছায় আঘাত, আর এটা কি হবে? স্বেচ্ছায় গুরুতর আঘাত। সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধাদান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত গোল দিবেন। আগেরটা ছিল স্বেচ্ছাকৃতভাবে কি ভাই? শুধু আঘাত, আর এটা হলো স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধাদান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ কত? 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। বুঝছেন? তাহলে এখানে আপনার প্রাথমিকভাবে হয়তোবা আপনি অনুভব করতে পারেন, মনে করতে পারেন যে আমি এত ধারা কিভাবে মনে রাখবো, কিন্তু আপনি যদি টেকনিক্যালি এভাবে চিন্তা করেন যে 30-31 যেরকম এক জোড়া, 32-33 এক জোড়া, সো উভয় ক্ষেত্রেই মূল জিনিস হলো দুইটা, একটা হলো এক জায়গায় হলো স্বেচ্ছায় আঘাত করছে, আর এক হলো স্বেচ্ছায় গুরুতর আঘাত করছে। সো উভয় ক্ষেত্রেই 30-33 এই 4টা ধারা যদি আমরা দেখি, এই এই সকল ক্ষেত্রেই ওই গুরুতর আঘাতের ক্ষেত্রে সাজা কিন্তু 10 বছর। সম্পত্তি আদায়ের জন্য বা এই যে সরকারি কর্মকর্তারে বিরত রাখার জন্য গুরুতর আঘাত করতে, গুরুতর আঘাতের শাস্তি কত? 10 বছর। তবে আঘাতের শাস্তি 331-এ 10, আর সরি 7, আর 332-এ কত? 3। মানে সম্পত্তি আদায়ের ক্ষেত্রে যদি আঘাত করে তাহলে হলো 7 বছর, আর সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে যদি আঘাত করে তাহলে শাস্তি কত? 3 বছর। এবার আমরা আর এক জোড়া পড়বো, সেটা হলো 334 আর 335। দেখেন ধারা 334, উত্তেজনাবশত স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। মানে আপনি একজনকে আঘাত দিচ্ছেন, এই আঘাতটা তারে আপনি মানে করতে চান নাই, সে আপনার এমন একটা আজে বাজে কথা বলছে,
যে কারণে আপনি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হইয়া আপনি তার আঘাত করে ফেলছেন। আপনার এমন একটা আপত্তিকর কথা বলছে, আপনি নিজের আর সামলায় রাখতে পারেন নাই, তার মুখ জড়াই থাপ্পড় একটা দিয়ে দিছেন, তাহলে সেই ক্ষেত্রে মামলা 323-এ হবে না, সেই ক্ষেত্রে মামলা হবে 324-এ। দেখেন, যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজনা বশত অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় আঘাত প্রদান করেন, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড যার পরিমাণ কত 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সো দণ্ডবিধিতে একটা জিনিস যদি লক্ষ্য করেন, যে কাজটা আপনি প্রি প্ল্যান অনুসারে করেছেন ঠান্ডা মাথায়, সেই ক্ষেত্রে সাজা বেশি। আর যে কাজটা উইদাউট প্রি প্ল্যান আপনি ইনস্ট্যান্টলি করছেন উত্তেজিত হইয়া বা হঠাৎ ঝগড়ার কারণে, সেই ক্ষেত্রে আপনার সাজার পরিমাণ কি কম। তাহলে উত্তেজনা বশত যদি আঘাত করে, তাহলে শাস্তি কত ভাই? 1 মাস অর্থদণ্ড সহ 500 টাকা বা উভয়। অ্যাকচুয়ালি এই যে এইভাবে বলা ভুল হয়েছে, এখানে লেখা ঠিক আছে, এখন হয় তারা 1 মাস কারাদণ্ড দিবে, না হয় তারা 500 টাকা জরিমানা করবে, না হলে দুইটা একসাথে দিবে। 335 ধারা দেখেন, উত্তেজনা বশত স্বেচ্ছাকৃতভাবে কি করা? গুরুতর আঘাত করা। আগেরটাই ছিল কি? স্বেচ্ছা আঘাত করা। আর আপনি উত্তেজনা বশত এমন থাপ্পড় দিছেন, এমন একটা বাজে কথা বলছে, রাগ হয়ে এমন থাপ্পড় দিছেন ওর চোখ কানের পর্দা বেঁচে গেছে, তো সেই ক্ষেত্রে সাজা হবে 335। 325-এ যাবে না। দেখেন, যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজনা বশত অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় গুরুতর আঘাত প্রদান করেন, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ আন্ডারলাইন করবেন 4 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড যার পরিমাণ 2000 টাকা পর্যন্ত হতে পারে, বাকি এখানে একটা ইউনিক শাস্তি আমাদের দণ্ডবিধিতে 4 বছর মনে হয় না আর কোথাও আমরা পাবো। 4 বছরে এক জায়গায় আছে। আবার জরিমানাটাও এরকম, অর্থদণ্ড কত? 2000 বা উভয়। তো তাহলে আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো 330, 331 এটা একটা জোড়া, 332, 333 একটা, আর 334, 335 আর একটা। আচ্ছা, হ্যাঁ, আরিফ সাহেব কি বললেন একটু বলেন, জোরে বলেন। হুম। আচ্ছা দেখেন, এবার আমরা মূল প্রশ্নে আসি, ওই যে প্রশ্নের ওই অংশটা। দণ্ডবিধি 1860-এর ধারা 326 এবং 326 ক ধারার মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। ওই যে আপনারা জিজ্ঞেস করছে যে 326 আর 326 ক ধারার মধ্যে কি পার্থক্য আছে। তো দেখেন, দণ্ডবিধির 326 ধারার অপরাধ সমূহ ছুরির আঘাত, মানে 326-এ যে অপরাধটা হয় মারাত্মক অস্ত্রের সাহায্যে গুরুতর আঘাত, এটা কিসের মাধ্যমে করে? দেখেন, মারাত্মক অস্ত্র বলতে কি কি বোঝাইছে? ছুরির আঘাত, কোনো কিছু কাটার যন্ত্র, আগুন, উত্তপ্ত বস্তু, বিষ, ক্ষয়কারক পদার্থ, বিস্ফোরক দ্রব্য বা প্রাণীর মাধ্যমে করা হয়। বুঝছেন? আপনি রাসেল ভাইপার পালেন, আপনি কুকুর পালেন, আপনার কথা শুনে আরেকজন নিজের রাসেল ভাইপারের কামড় খাওয়াইছেন, কুকুরের কামড় খাওয়াইছেন, আগুন লাগাই দিছেন গায়ে, উত্তপ্ত বস্তু, গরম পানি ঢেলে দিছেন, এই সবগুলাই কত? 326। অপরদিকে 326 ক ধারায় অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা অপরাধ করা হয়। 326 কতে যে অ্যাসিড জাতীয় লাগবে এমন কোনো কথা নাই, অ্যাসিড ছাড়াও 326 ক হতে পারে। যদি অ্যাসিড নাই বাট 2 চোখ উপড়াই ফেলছে, তাহলে 326 কম। বাট পার্থক্যের ক্ষেত্রে এখানে জাস্ট বোঝানো হয়েছে যে 326-এ কি কি সাবস্টেন্স ব্যবহার করা হয়, কি কি পদার্থ ব্যবহার করা হয়, আর এই জায়গা 326 কতে কি কি ব্যবহার করা হয়। সো 2 নাম্বার দেখেন, 326 ধারায় ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা হয়, ইচ্ছাকৃতভাবে। অপরদিকে 326 ক ধারায় ইচ্ছাকৃতভাবে দু চোখ উপড়ানো, দু চোখ নষ্ট করা, মুখমণ্ডল বা মাথা বিকৃত করা হয়।
তারপরে দেখেন 3 নাম্বার, তিনশো ছাব্বিশ ধারার অধীনে ব্যবহৃত হাতিয়ারের মৃত্যু ঘটতে পারে। মানে আপনি একটা জিনিস এখানে লক্ষ্য করেন ভাই, যে যদিও শাস্তি কার বেশি বলেন তো, 326-এর বেশি না 26 কর বেশি? 26 কয়ের বেশি। কিন্তু দুইটা অপরাধের ক্ষেত্রে মারা যাওয়ার পসিবিলিটি বেশি 326-এ। ধরেন দুই চোখ উপড়াইলে চোখই নষ্ট হয়, মারা কিন্তু যাওয়ার পসিবিলিটি কম। কিন্তু একটা ছুরি দিয়ে পেটের এক পাশ দিয়ে ঢুকার এক পাশ দিয়ে বের করছে, 326 হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে বলছে 326 ধারার অধীনে ব্যবহৃত হাতিয়ারে মৃত্যু ঘটতে পারে। অপরদিকে 326 ক ধারার অধীনে ব্যবহৃত অ্যাসিডে মৃত্যুর সম্ভাবনা তুলনামূলকভাবে কি কম। 4 নম্বর দেখেন, এক চোখ উপড়ানো হলে 326 ধারার অপরাধ হিসেবে গণ্য হবে। অপরদিকে দু চোখ উপড়ালে তা 326 ক ধারার অপরাধ হিসেবে গণ্য হবে। এখন আবার বললেন না যে স্যার উপড়াই নেই, কিন্তু এমন আঘাত করছে যে চোখ নষ্ট হয়েছে, এক চোখ নষ্ট হইলে 326, উপড়ানোর দরকার নাই, নষ্ট হইলেই 326। আর যদি দুই এমন আঘাত করছে দুই চোখ নষ্ট হয়েছে, তাহলে কত? 326 ক। তারপরে দেখেন 326 ধারা অপেক্ষাকৃত কম মারাত্মক প্রকৃতির অপরাধ, যেহেতু 326 ক ধারা থেকে এই ধারার শাস্তি কি কম। অপরদিকে 326 ক ধারা 326 ধারা থেকে অপেক্ষাকৃত গুরুতর প্রকৃতির অপরাধ, যেহেতু এই ধারার সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড। 6 নাম্বার যদি আমরা দেখি, 326 ধারায় বর্ণিত শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। অপরদিকে 326 ক ধারার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। এই হলো আপনার 326 এবং 326 ক ধারার মধ্যে পার্থক্য। এবং আপনি পরীক্ষা দিচ্ছেন, আল্লাহর রহমতে তো আমরা পরীক্ষা অনেক প্রিপারেশন নিয়ে যাব, তারপরও এমন কিছু জিনিস ওই মুহূর্তে গিয়ে পাবেন দেখা গেল ওই জিনিস আপনি আগে থেকে প্রস্তুতি নেন নাই, বা প্রিলিতে পড়ছিলেন লিখিততে পড়েন নাই, আপনার ভাষা ভাষা জ্ঞান ওই 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 জিনিস সম্পর্কে আছে, তখন ঘাবড়ানো যাবে না, যতটুকু আছে ওইটুকু জ্ঞান নিয়ে কি করতে হবে, লিখে দিয়ে আসতে। হ্যাঁ অবশ্যই করেন। হুম হুম। মুখমন্ডল বা মাথা, ধরেন দুই চোখ নষ্ট হয় নাই, কিন্তু মুখমন্ডল বা মাথা বিকৃত করছে অ্যাসিড দিয়ে, অ্যাসিড আর আসলেই 326 ক, 326 ক। অ্যাসিড তো ওই যে, এটা তো অ্যাসিড দরকার নাই। 2 নম্বরে যে দেখছেন ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা হয়। অপরদিকে 326 ক ধারা ইচ্ছাকৃতভাবে দু চোখ উপড়ানো, দু চোখ নষ্ট করা, মুখমন্ডল মাথা বিকৃত করা হয়। এই আপনি এখন বলতেছেন স্যার দু চোখ উপড়ানো বুঝলাম, কিন্তু দু চোখ নষ্ট করা, মুখমন্ডল মাথা বিকৃত করা হয় কি দ্বারা? অ্যাসিড দ্বারা। জি, আর কোনো প্রশ্ন কারো অনলাইনে যারা আছেন, অনলাইন অফলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে? আরিফ সাহেব, প্রশ্ন আছে? আপনার সেই শীতের ড্রেস কোথায়? আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে আসি। দেখেন 11 নম্বর প্রশ্ন, তা আঘাত, গুরুতর আঘাত নিয়ে আপনাদের কিছু বলার নাই? স্যার আমার একটু আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে 388 বললেন যে বিষ অথবা অন্য কোনো কীটনাশক দিয়ে যদি তারা অজ্ঞান করে স্যার। আর যে 326 এবার বললেন স্যার যে ওই যে ধারালো যে সব অস্ত্র বা বুঝাচ্ছেন ওই জায়গায় আবার বিষ আছে স্যার। এই ক্ষেত্রে স্যার 328 আর 326 কোন সময় হবে সেটা জড়ায় না যায় স্যার আমাদের জন্য। ধন্যবাদ। বিষ খাওয়ায় জিনিসপত্র নিয়ে নিছেন, তাহলে হলো 328। আর বিষ এমন খাওয়াইছেন যে তার ওই 320 ধারার 8টার ভিতর যে কোনো একটা হয়ে গেছে, তখন 328 তো হবেই, তার সাথে সাথে কত, 326ও হবে। বুঝছেন? মলম চোখে এমন মলম দিয়ে জিনিসপত্র নিছেন, এখন মলম দেওয়াতে তো 328 তো হইছেই, আর এমন মলম দিয়েছেন যে এক চোখ নষ্টই হয়ে গেছে, তাহলে কত আসবে? 326, দুইটাই আসবে তখন।
মারা গেলে তো 302 হলো, আবার এই যে চাপ দিচ্ছেন। বুঝতেন আশরাফুল সাহেব? জি স্যার, জি বুঝতে পারছি। জি, রকিব সাহেব বলেন। 2 ছকই নষ্ট হয়ে গেছে, তাহলে 26 কত? তাহলে 388 সাথে 326 কত? আচ্ছা দেখেন তাহলে অবৈধ বাধা এবং অবৈধ আটক বলতে কি বোঝো, বর্ণনা করো। 10 দিনের অধিক সময়ের জন্য একজনকে অবৈধভাবে আটক করে রাখলে তার সর্বোচ্চ শাস্তি কি? এই জায়গায় দুইটা বিষয় আছে, একটা দেখেন অবৈধ বাধা wrongful restraint এবং অবৈধ আটক wrongful confinement বলতে কি বুঝো। দেখেন অবৈধ বাধা আগে আমরা শুনি। আহ মজার বিষয় হলো 2 দিন আগেও আমরা প্রিলিমিনারিতে এই ক্লাস করছি অবৈধ বাধার অবৈধ আটক। অবৈধ বাধা হলো একজন ব্যক্তির যেদিকে যাওয়ার তার আইনগত অধিকার আছে। এখন আপনার কিন্তু সকল সকল জায়গায় যাওয়ার আইনগত অধিকার নাই, তাকে মানেন? আমি আর একজনের বাসায় কি ঢুকতে পারবো? কিন্তু যে রাস্তা দিয়ে সকলে চলাচল করে ওই রাস্তা দিয়ে হাঁটার অধিকার কিন্তু আমার আছে। তাহলে যে রাস্তা দিয়ে সকলের হাঁটার অধিকার আছে ওই রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কেউ বাধা দেয়, আমাকে বাধা দেয়, তাহলে আমাকে কি দেওয়া হয়েছে? অবৈধ বাধা দেওয়া হয়েছে। কিন্তু একজন বেসরকারি সম্পত্তিতে বা একটা বেসরকারি জলপথে বা একটা বেসরকারি স্থলপথে আমি ঢুকতে যাচ্ছি, আমার বাধা দিতে, এটা কিন্তু অবৈধ বাধা না, কারণ ওই দিকে ঢোকার আমার আইনগত অধিকার। তো আমরা বলতে পারি একদিক থেকে বাধা দেওয়া হলে তাকে কি বলে? অবৈধ বাধা বা wrongful restraint বা বেআইনি বাধা। বাংলায় অবৈধ বাধাও বলে, বেআইনি বাধাও বলে। অপরদিকে যখন কোনো ব্যক্তিকে চতুর্দিক থেকে বাধা দেওয়া হবে, সকল দিক থেকে বাধা দেওয়া হবে, তার একটা নির্দিষ্ট জায়গায় আটক রাখছে, ওই জায়গা থেকে সে বের হতে পারতেছে না। ধরেন আমি রতিন সাহেবরা আমাদের এই খানলো একাডেমিতে আটকায় রাখছি, ওনারে বের হতে দিচ্ছি না, তাহলে সকল দিক থেকে আটক করছে। যখন কোনো ব্যক্তিকে সকল দিক থেকে আটক করা হয়, তখন সকল দিক থেকে বাধা দেওয়া হয়, তখন সেটা হয়ে যায় অবৈধ আটক। অর্থাৎ একদিক থেকে বাধা দিলে অবৈধ বাধা, 4 দিক থেকে বাধা দিলে অবৈধ আটক। আরেকটা মজার বিষয় হচ্ছে অবৈধ আটক এটা সরকারি জায়গায়ও হতে পারে, বেসরকারি জায়গায়ও হতে পারে, কিন্তু অবৈধ বাধা হতে পারে শুধুমাত্র কোথায়? সরকারি জায়গায়। সরকারি জায়গায় বলতে মানে নট অলওয়েজ সরকারি, যে জায়গায় আপনার যাওয়ার অধিকার ছিল সেই জায়গায় বাধা দিলে অবৈধ বাধা। ধরেন পুলিশ, আমরা ফৌজদারি কার্যবিধি পড়ে এসেছি, কোনো ব্যক্তিকে যখন বিনা অপরাধে গ্রেফতার করা হয়, পুলিশ ওই ব্যক্তিকে সর্বসাকুল্যে থানায় রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। 61 ধারার বিধান অনুসারে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে কি করতে হবে? হাজির করতে হবে। এবং ওই ব্যক্তিকে যদি পুলিশের কাছে আরো রাখার দরকার হয়, তখন পুলিশ কিসে আবেদন করবে? রিমান্ডের। তারপর রিমান্ড মঞ্জুর করলে পুলিশ ওই ব্যক্তিকে আরো রাখতে পারবে। কিন্তু দেখা গেল ভাই যে পুলিশ রিমান্ড টেমান্ড কিছুই চাই নাই, সে 5 দিন ধরে একজন ব্যক্তির আটক রাখছে, ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে নাই, তাহলে পুলিশ এখানে কি করেছে? অবৈধ আটক। আচ্ছা, তো আমরা একটু পড়ি, দেখেন তাহলে আরো ভালো বুঝবো। অবৈধ বাধা রংফুল রেস্ট্রেইন এবং অবৈধ আটক রংফুল কনফাইনমেন্ট বলতে কি বোঝো, এটা তো আমরা পাইছি। দেখেন দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন 339 থেকে 348 ধারা পর্যন্ত। কত থেকে কত? 339 থেকে 348 ধারা পর্যন্ত বেআইনি বাধা বা বেআইনি আটক সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখেন বাংলায় অনেক কিছু আসবে, বাংলায় অবৈধ বাধা, বেআইনি বাধা, আর ইংরেজিতে কি বলবে? রংফুল রেস্ট্রেইন। যেখানে 339 ধারা বেআইনি বাধা এবং 340 ধারা বেআইনি আটককে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে সংজ্ঞায়িত বানানটা ভুল আছে, সংজ্ঞায়িত বানানটা এখানে ভুল আছে, সংজ্ঞায়িত বানানটা একটু ঠিক করে নেন। স অনশ্বর জয় ইয় আকার অন্তস্থ রস্যি ত লিখছেন সংজ্ঞায়িত। আপনার দাদা তো যে আবার সেই পেঁয়াজ দেয় নাকি, দেখেন তো ওনার তো আচ্ছা, আমরা চলে আসি, আসেন অবৈধ বাধা বা বেআইনি বাধা রংফুল রেস্ট্রিং একটু পড়ি, দেখেন। যদি কোনো ব্যক্তিকে একদিক থেকে বাধা প্রদান করা হয়, তবে উক্ত বাধাকে অবৈধ বাধা বা রংফুল রেস্ট্রেইন বলে। কোনো ব্যক্তিকে কয় দিক থেকে বাধা দিছে? একদিক থেকে। দণ্ডবিধির 339 ধারা মতে
কোনো ব্যক্তিকে তার যেদিকে গমনের অধিকার রয়েছে তাকে সেই দিকে গমনে বাধা দেওয়া হলে তাকে অবৈধ বাধা দান করা হয়েছে বলে কি হবে, গণ্য হবে। যেমন দেখেন, এটা এটা ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করেন। বেসরকারি স্থল বা জলপথে বাধা দানের ক্ষেত্রে বেআইনি বাধার বিধানাবলী প্রযোজ্য না। যদি কাউরে বাধা দেয় কোথায়, বেসরকারি স্থল বা জলপথে, তাহলে এই বিধানাবলী প্রযোজ্য নয়। উপাদান দেখেন, বেআইনি। আচ্ছা, এখন আপনারা এই জিনিসগুলো যদি মুখস্থ করেন তাহলে আপনার মতো বোকা কেউ নাই। আমি যে সংজ্ঞা লিখবো আমার ভাষায় লিখবো, ধারাটা ঠিক ঠিক রাখবো, যে 339 ধারায় অবৈধ বাধার সংজ্ঞা দেওয়া হয়েছে। অবৈধ বাধা কাকে বলে? কোন ব্যক্তিকে যেদিকে যারা আইনগত অধিকার আছে সেই ব্যক্তিকে যদি কেউ বাধা দেয় তাহলে বলে অবৈধ বাধা। অর্থাৎ অবৈধ বাধা হলো কয় দিক থেকে বাধা? একদিক থেকে বাধা। আর ব্যাখ্যার জায়গায় লিখবো যে বেসরকারি স্থল বা জলপথে বাধা দিলে অবৈধ বাধার অপরাধ হবে না। একটা উদাহরণ দিয়ে দিব। বা উপাদান, এখন এই যে সংজ্ঞা লিখছি সেটাই হচ্ছে কি ভাই? উপাদান। উপাদান মানে আপনারা জিজ্ঞেস করতে যে সিঙ্গারা কি, সিঙ্গারা আটার তৈরি, ভিতরে পুর থাকে, তেলে ভাজে নাকি? সংজ্ঞায়িত করলেন ত্রিকোণাকার এরকম একটা বস্তুটা কি বলে? সিঙ্গারা। এখন যদি বলে যে সিঙ্গারার উপাদান কি, তাহলে আমি যা যা খাইলাম তাই তাই লিখবো কি সিঙ্গারা। সিঙ্গারার উপাদান কি? আমি যে আটা দিয়ে তৈরি করা হয়, ভিতরে আলু বা সবজির পুর থেকে, কখনো ছোলা থাকে, আর ভাজে কি সে? তেল দিয়ে। যে সংজ্ঞা দিলাম এটারই যদি আমি বিশ্লেষণ করি পেয়ে যাবো কি? উপাদান। বিশেষটাও তাই। তাহলে ওই যে কোনো সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞারে যদি আমি বিশ্লেষণ করি বেরিয়ে হয়ে আসবে কি? উপাদান। তাহলে উপাদানে যদি আমরা আসি, দেখেন বেআইনি বাধার ক্ষেত্রে একদিক থেকে বাধা হতে হবে। কয় দিক থেকে? একদিকে। অবশ্যই কোথাও গমনে তার আইনগত কি থাকতে হবে? অধিকার থাকতে হবে। আইনগত অধিকার না থাকলে আপনি কিন্তু বেআইনি বাধার সম্মুখীন হবেন না। বেসরকারি স্থল বা জলপথের ক্ষেত্রে বেআইনি বাধার বিধানাবলী প্রযোজ্য হবে না। উদাহরণ দেখেন, কয়ের যে রাস্তায় চলাচলের অধিকার আছে সেই পথে খ বিঘ্ন সৃষ্টি করে, এতে কয়ের চলাচল বাধাগ্রস্ত হয়। এখানে ক্ষয়ের কিন্তু অপরাধ হলো বেআইনি বাধা দানের অপরাধ। বুঝছেন? এখন এই উদাহরণ কি আপনি মুখস্থ করবেন? একদিকে যার আইনগত অধিকার আছে কিন্তু সেই দিকে যেতে তারা বাধা দিছে, এটারে কি বলে? বেআইনি বাধা। ইভেন সরকারি কর্মকর্তা, মাঠে সবাই ঢুকতেছে কিন্তু পুলিশ আমারে ঢুকতে দিচ্ছে না, তো পুলিশের জায়গা কি করছে? বেআইনি বাধা দিচ্ছে। কারণ সবার ঢোকার অধিকার যেহেতু আছে, আমারও অধিকার আছে, কিন্তু একটা বিশেষ শ্রেণীর লোককে আমার ঢুকতে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে এটা কি হয়েছে? বেআইনি বাধা। ধরেন কিছুদিন আগে, কিছুদিন আগে বলতে কয়েক বছর আগে দেখলাম যে কোথায় যেন হরিজন সম্প্রদায়ের একজন লোক, দুইজন হরিজন সম্প্রদায়ের লোক, বিশেষ সম্প্রদায়, ওনরা ওই একটা রেস্টুরেন্টে খেতে গেছে, ওনরা ওই সম্প্রদায় বলে ওনাদের বের করে দিছে। বলেন তো এই জায়গায় অবৈধ বাধা হয়েছে কিনা? যদিও রেস্টুরেন্টটা বেসরকারি রেস্টুরেন্ট, সমস্যা নাই, রেস্টুরেন্ট বেসরকারি রেস্টুরেন্ট, কিন্তু ওই জায়গা তো সবাই যাইতে পারতেছে, তাই আমার যাওয়ার অধিকারও আছে, কিন্তু আমারে কি যাইতে দেওয়া হয় নাই। সো এই যদিও বেসরকারি জায়গা কিন্তু পাবলিক প্লেস, পাবলিক প্লেস। সো এই জায়গা সবারই ঢুকতে দিছে, আমারে ঢুকতে দেয় নাই, কি হয়েছে? বেআইনি বাধা বা অবৈধ বাধা। চলে আসি আমরা অবৈধ বাধার শাস্তিতে। দেখেন, দণ্ডবিধি 1860-এর 341 ধারা মতে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অবৈধ বাধা দান করে সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত? 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে কি মনে রাখবেন? অবৈধ বাধার শাস্তি কি ভাই? বিনাশ্রম কত? 1 মাস পর্যন্ত কারাদণ্ড, বা অর্থদণ্ড কত? 500 টাকা, বা উভয়। আচ্ছা, আমরা চলে আসি পরেরটা, অবৈধ আটক বা বেআইনি আটক বা অবরোধ। এর কিন্তু অনেক নাম। দেখেন, অবৈধ আটক বলে, বেআইনি আটক বলে, বা কি বলে? অবরোধ। রংফুল কি? কনফাইনমেন্ট। রংফুল কনফাইনমেন্ট। সো এটা আমরা জানি যে কোনো ব্যক্তির একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকায় রাখছে, ওই গণ্ডি থেকে তারে বের হতে দিচ্ছে না, তখন সেটারে বলে অবৈধ আটক। কিভাবে? দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, চতুর্দিক বা সকল দিক থেকে বেআইনি বাধা প্রদান করে। কোথা থেকে? চতুর্দিক বা সকল দিক থেকে বেআইনি বাধা প্রদান করে, তবে উক্ত বাধাকে বেআইনি আটক বা বেআইনি অবরোধ বলে। দণ্ডবিধি 340 ধারা মতে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে কোনো নির্দিষ্ট এলাকার বাইরে গমনে বিরত রাখার জন্য, নির্দিষ্ট এলাকার বাইরে গমনে কি বিরত রাখার জন্য অবৈধভাবে বাধা দান করে সেই ব্যক্তিকে অবৈধ আটক করে বলে বিবেচিত হবে। ব্যাখ্যা দেখেন,
বেআইনি আটক বা অবরোধ সরকারি এবং বেসরকারি উভয় স্থানেই হতে পারে, কিন্তু বাধা, শুধু বাধা যেটা, বেআইনি বাধা যেটা, এটা কোথায় হতো? মানে বেসরকারি জায়গায় হতো না, অন্যান্য জায়গায় হতো। উপাদান দেখেন। সো আমরা যদি এই 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 ব্যাখ্যা, এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করি, আমরা পেয়ে যাব কি ভাই? উপাদান। এই যে দেখেন, বেআইনি আটকের ক্ষেত্রে চতুর্দিক বা সকল দিক থেকে বাধা প্রদান করা হয়, সরকারি এবং বেসরকারি উভয় স্থানে বেআইনি আটক হতে পারে। তারপরে দেখেন, বেআইনি আটকের মধ্যে বেআইনি বাধা বিদ্যমান থাকে। মানে তাহলে আমরা বলতে পারি যে সকল বেআইনি আটকই বেআইনি বাধা, কিন্তু সকল বেআইনি বাধাই বেআইনি আটক না। উদাহরণ দেখেন, ক কে একটি ঘরে যেতে বাধ্য করে এবং সেখানে তালাবদ্ধ করে রাখে। এখানে ক অবৈধ আটক এবং অবৈধ অপরাধের অপরাধ সংগঠন করেছে। আমরা একটু শাস্তিতে চলে আসি। এখানে যে শাস্তি আছে, 342 ধারার মতে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করবেন, 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড যার পরিমাণ 1000 টাকা পর্যন্ত হতে পারে, বাকি উভয়। তাহলে এখানে শুধু অবৈধ বাধার শাস্তি পাইছিলাম 341-এ, 1 মাস বিনাশ্রম বা 500 টাকা। আর এখানে অবৈধ আটকের শাস্তি 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড কত? 1000 টাকা বা উভয়। বুঝতে পেরেছেন? 343 ধারা দেখেন, 3 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ। আপনি একজন ব্যক্তিরে আটকে রাখছেন, আটক করে রাখছেন, অ্যাটলিস্ট কতদিন? 3 দিন। 3 দিন বা তার বেশি। তাহলে মামলা 342 হবে না, মামলা হবে 343-এ। দেখেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে 3 বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে আটক করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা বৈদণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা জানলাম 3 বা তার বেশি দিনের জন্য আটক রাখলে সাজা কত বছর? 2 বছর। 344 ধারা দেখেন, 10 বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে 10 বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে আটক করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 3 বছর পর্যন্ত হতে পারে, এবং দেখেন, এবং অর্থদণ্ড। তাহলে আমরা কি বলতে পারি যে 3 থেকে 9 দিন পর্যন্ত যদি হয় তাহলে হলো 343, আর 10 থেকে তার বেশি হইলে কত? 344। যদিও 343-এ কিন্তু 9 দিনের কথা বলে নাই, কিন্তু আমি যদি 343 আর 344 দুইটা ধারার ব্যাখ্যা যদি দেখি, 43-এ বলছে 3 বা ততোধিক, আর 44-এ বলছে 10 বা ততোধিক। 9 দিন হয়, 9 দিন, 3 থেকে 9 দিন পর্যন্ত হয় 343, আর 10 থেকে তার বেশি হইলে হয় কত? 344। 345 ধারাটা আমরা দেখি, মুক্তির জন্য রিট জারির পরেও কোনো ব্যক্তিকে আটক রাখা। মুক্তির জন্য রিট জারির পরেও, রিট শব্দটা বলতেন, রিট, বিথিকা, রিট কাকে বলে বলেন? আরিফ সাহেব কিছু বলেন, রিট কাকে বলে? এটা একটা সিম্পল জিনিস, কিন্তু এটা জটিল স্যার। যেমন একটা হচ্ছে সিম্পল জিনিস আবার জটিল কেন? জটিলটা হচ্ছে, এটা তো সব জায়গায় একটা ঝামেলা লাগতে পারে আসে। আচ্ছা বলেন। তাদের দেখা গেল যে আটক করে, বৈধ আর অবৈধ এভাবে আটক করে, কিন্তু আইনগত ভাবে যদি দেখা গেল যে তাকে 24 ঘন্টার মধ্যে যদি তাকে ওটা হাজির না করানোর পরে দেখা গেলো 2-3 দিন, 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও 2-3 ঘন্টা আচ্ছা, তাহলে আপনি যে কথা বলতেছেন এত পেশায়ের না, আমি যা বলি তার উত্তর দিন। সেই ক্ষেত্রে কি রিট করে? ওই রিটের নাম কি বলেন? উনি তো বলতেছে, আপনি কি বলবেন? হ্যাঁ, হচ্ছে এই রকিবুল সাহেব, রিট সম্পর্কে একটু বলেন তো ভাই, যে রিট কি, কোথায় দায়ের করে? জি, হ্যাঁ,
কোনো অধিকার বিঘ্নিত হয় যে মামলাটা নিজের আদায় করতে হয় সরাসরি তো পার্টিকে কি করবে দেখেন আমি বলি, রিট হলো হাইকোর্ট ডিভিশনের এক প্রকার আদি এখতিয়ার। আদি এখতিয়ার মানে কি? মানে যে এখতিয়ারটা শুধু নারী আছে। ধরেন আমরা হাইকোর্ট ডিভিশনে যা যা যাই, সিআরপিসিতে পড়ছি, ফৌজদারিতে পড়ছি, হাইকোর্ট ডিভিশনে আপিল যায়, রিভিশন যায়, কোয়াশমেন্ট যায়, কিন্তু এই মামলাগুলোর সূচনা হয় কিন্তু নিম্ন আদালতে। নিম্ন আদালত থেকে এক পর্যায়ে যাচ্ছে হাইকোর্টে। কিন্তু কিছু কিছু মামলা আছে যে মামলাগুলো নিম্ন আদালতে করা যায় না, ওই মামলাগুলো সরাসরি ফাইলিং করতে হয় কোথায়? হাইকোর্ট ডিভিশনে। এই হাইকোর্ট ডিভিশনে এরকম যে মামলাগুলো করা যায় তার মধ্যে একটা হলো রিট। হাইকোর্ট ডিভিশনে সরাসরি মামলা করে কোম্পানির মামলা, সরাসরি মামলা করে জাহাজের মামলা, সরাসরি মামলা করে রিট মামলা। এখন রিট মামলা তো বুঝলাম যে হাইকোর্টের একটা আদি এখতিয়ার। এখন রিট কি? বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদে অ্যাকচুয়ালি রিট সম্পর্কে আলোচনা করছে। রিট দুইটা ক্ষেত্রে রিট করা যায়। একটা হলো যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। কারণ মৌলিক অধিকার আবার কি? বাংলাদেশ সংবিধানের 26 থেকে 48 অনুচ্ছেদ পর্যন্ত, 47 অনুচ্ছেদ পর্যন্ত বলছে 18টা মৌলিক অধিকার আছে এই অনুচ্ছেদের মধ্যে। চলাফেরার অধিকার, সমাবেশের অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, তারপরে ধর্মীয় স্বাধীনতা, পেশার অধিকার, যোগাযোগের অধিকার। এই আইনের দৃষ্টিতে সবাই সমান, চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার। এই অধিকারগুলো থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে সে কি করবে? রিট করবে। কোথায়? বাংলাদেশ হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট বিভাগে। অথবা যে ক্ষেত্রে আর কোনো প্রতিকার দুনিয়াতে আপনার নাই, আইনগত আর কোনো প্রতিকার নাই, সেই ক্ষেত্রেও একটা প্রতিকার হলো কি? রিট করা। সো রিট আমরা জানলাম, রিট হলো হাইকোর্ট ডিভিশনের একটা আদি এখতিয়ার। দুইটা ক্ষেত্রে রিট করা যায়, একটা হলো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে, আর যদি আপনার সমফলপ্রদ মানে অন্য কোনো প্রতিকার যদি না থাকে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি করা যাবে? রিট করা যাবে। এখন আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছি, ফৌজদারি কার্যবিধিতে এক প্রকার রিট আছে 491 ধারায়, রিট অফ হ্যাভিয়াস কর্পাস। যখন কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে কেউ আটক রাখছে, বেআইনি ভাবে আটক রাখছে, এটা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আটক রাখতে পারে, অথবা বেসরকারি কোন ব্যক্তিও কি আটক রাখতে পারে। সো যাকে বেআইনি ভাবে আটক রাখছে তার যে আত্মীয় স্বজনগণ বা সংক্ষুব্ধ ব্যক্তি রিট করে হাইকোর্টে গিয়ে, যে ওনার অমুককে আটক রাখছে। এখন হাইকোর্ট ডিভিশন সব শুনে মিলে পুলিশে বলছে যে, ডিবি হারুনরে বলছে যে, তুমি এইসব 5 জন সমন্বয়ককে কেন আটকে রাখছো? তুমি অতি সত্ত্বর তাদেরকে কি দাও? মুক্তি দিবা। রিট ইস্যু করার পরেও ডিবির হারুন সাহেব তাদেরকে ছাড়ে নাই। তাহলে রিট ইস্যু করার পরেও ডিবির হারুন সাহেব ছাড়ে নাই, তাহলে মামলা হবে 345 ধারায়। এই জায়গা রিট ইস্যু করার পরেও ছাড়ে নাই, এটা রিটের আদেশ অমান্য করতে, এই জন্য সাজা হবে এক্সট্রা 2 বছর। আর আটকের শাস্তি যদি 1 দিন আটক রাখে তাহলে 1 বছর, যদি 3 দিন আটক রাখে 2 বছর, যদি 10 দিন আটক রাখে 3 বছর। তাহলে যদি দেখেন আদালত রিট ইস্যু করছে, রিট ইস্যু করার পরেও 10 দিন আটক রাখছে, তাহলে 10 দিন আটকের জন্য হলো 344 ধারায় 3 বছর, আর রিট অমান্য করছে এই জন্য এক্সট্রা কত? 2 বছর। তাহলে মোট খাটবে কত? 5 বছর। বুঝছেন? এই যে দেখেন, যদি কোনো ব্যক্তিকে মুক্তির জন্য রিট জারি করার পরেও অবৈধভাবে আটক রাখা হয়, তবে যারা আটক রাখলো তারা বেআইনি অবরোধের অপরাধে দণ্ডিত হবে এবং এর অতিরিক্ত হিসেবে যে কোনো বর্ণনার 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। এর অতিরিক্ত হিসেবে মানে কি? মানে প্রথমত সে হলো আটকের শাস্তি পাবে, এবং রিট আদেশ যে অমান্য করলো এর জন্য এক্সট্রা কত? 2 বছর। হ্যাঁ, মিঠুন মজুমদার বলেন এবার ভাই। না স্যার, কিছু না স্যার, মানে চাপ লেগে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি রিট সম্পর্কে একটা ধারণা পাইছেন না ভাই, যে রিট ইস্যু করার পরেও যদি তারা আটক রাখে তাহলে সাজা কত? রিটের আদেশ অমান্য করছে এর জন্য এক্সট্রা কত? 2 বছর। আর আটকের জন্য যে শাস্তি আছে সেই শাস্তি। বুঝছেন? এখন একটা বিষয় দেখেন, একবার বিজিএস লিখিত পরীক্ষার সময় দণ্ডবিধি, বিজিএস লিখিত হলো এই পেনাল লস গুলো নিয়ে একটা সাবজেক্ট, মানে আপনার দণ্ডবিধি আর ফৌজদারি কার্যবিধি এই দুইটা মিলে একটা। তো এই মাহমুদ সাহেব তাকায়েন না, তো বিজিএস এ তো অ্যাকচুয়ালি আপনার এই সব পড়ে যেতে হয়, কোন জায়গা থেকে কি প্রশ্ন দেয় তা তো জানা মুশকিল। পরীক্ষা বাসা থেকে রওনা দেবো, এই অবৈধ আটাকার অবৈধ বাধা দেখা হয় নাই, তো মনে হলো যে একটু দেখে যাই, এক পলক একটু দেখে যাই যে যদি পরীক্ষায় চলে আসে। এই ঠিকই
আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে পরীক্ষার হলে বসলাম, দেখলাম যে বেআইনি বাধা বেআইনি আটক চলে আসছে। তো এজন্য বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষাও এরকম হয়েছে যে আপনি এই জায়গা কোনো কিছু বাদ দিবেন এটার সুযোগ নাই। মোটামুটি আমার ভালো একটা প্রিপারেশন বাদ দিলে ধরেন আপনার তো 2টা প্রশ্ন আছে, 2টার মধ্যে একটা না বাদলো আর একটা তো আমার বাদাইতেই হবে, নাহলে তো উপায় নাই। তো এখন বেআইনি বাধা এবং বেআইনি আটক থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে? বেআইনি বাধা বেআইনি আটক থেকে 2 ধরনের প্রশ্ন হতে পারে। এক হলো পরীক্ষায় প্রশ্ন আসবে যে বেআইনি বাধা বেআইনি আটকের মধ্যে পার্থক্য, আর একটা হলো একটা প্রবলেম বেসড কোশ্চেন দিবে যে অমুক অমুক রে এই জায়গায় যাচ্ছিল, বাধা দিছে এবং তারা এতদিন আটক রাখছে, কি সাজা হতে পারে। তো পার্থক্য টেকনিক আমি আপনাদের শিখাইছি। পার্থক্য কিন্তু নরমালি 5টা 6টা যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের হয়। সংজ্ঞাগত, ধারাগত, উদাহরণগত, ইংরেজি প্রতিশব্দ, শাস্তিগত, লঘুতর, গুরুতর, এই 6টা কিন্তু যে কোনো অপরাধের সাথে যে কোনো অপরাধের কি হয়। তা আমরা একটু যদি এইভাবে তুলনা করে দেখেন, বেআইনি বাধা আর বেআইনি আটকের এই দুইটার মধ্যে কি হয়? সংজ্ঞাগত হয় ভাই, সংজ্ঞাগত হয়েছে, ধারাগত হয়েছে, এটা আছে এত ধারা, এটা আছে এত ধারা। উদাহরণগত হয়, 3টা আছে। ইংরেজি প্রতিশব্দ হয়, এটারে বলে রংফুল রেস্ট্রেইন, এটারে বলে রংফুল কনফাইনমেন্ট। শাস্তিগত হয়, এটা শাস্তি 1 মাস 500 টাকা, এটা শাস্তি 1 বছর 1000, নাকি? লঘুতর গুরুতর হয়, এটা হচ্ছে লঘুতর আর আটক হচ্ছে গুরুতর। কয়টা হয়েছে? 6টা। তারপরে কোন স্থানে হবে? বাধা শুধুমাত্র পাবলিক প্লেসে হতে পারে, কিন্তু আটক পাবলিক প্রাইভেট যে কোনো জায়গায় হতে পারে। কয়টা হয়েছে? 7টা। তারপরে আমরা বলতে পারি একটির ক্ষেত্রে অপরটি, যে সকল বেআইনি আটকের মধ্যে বেআইনি বাধা আছে, কিন্তু সকল বেআইনি বাধার মধ্যে বেআইনি আটক নাই। 8টা তো অনায়াসে হয়ে গেছে। সেটা কি কলেজ? একটির ক্ষেত্রে অপরটি, একটির ক্ষেত্রে অপরটি। তো এ হলো কথা। আসেন আমরা একটু সমস্যামূলক প্রশ্নে আসি। এখানে বেশ 2টা সমস্যামূলক প্রশ্ন আছে। 1 নাম্বারটা যদি দেখি, ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে 4 জন ব্যক্তি ভ্রমণ করছিল। পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা উল্লেখ করতে বলছে। ব্যক্তিগত মালিকানার গাড়িকে বাধা দেয়, 4 জন ব্যক্তি ভ্রমণ করতেছিল। তো এই জায়গায় ঘটনার বর্ণনা কতটুকু হবে? ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তিগত মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে 4 জন ব্যক্তি ভ্রমণ করেছিল, এইটুকু হবে কই ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা উল্লেখ করতে হবে। এবার আমি চলে আসবো আইনগত পর্যালোচনায়। আলোচ্য অংশে দণ্ডবিধি 1860 339 অধীন বর্ণিত অবৈধ বাধাদানের অপরাধ সংঘটিত হয়েছে, নাকি? কারণ অবৈধ বাধাদান নিম্নোক্ত বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে। কি কি? কোন ব্যক্তির কোন দিকে যাওয়ার কি আছে? আইনগত অধিকার আছে, তাকে সেদিকে যেতে কি দেওয়া হয়? বাধা দেওয়া হয়। আর বাধা প্রদান হতে হবে কি? স্বেচ্ছায়। অর্থাৎ আলোচ্য অংশে এইসব উপাদান বিদ্যমান, তাই এখানে 339 ধারার অধীন অবৈধ বাধাদানের অপরাধ সংঘটিত হয়েছে, যা ধারা 341 অনুযায়ী কি শাস্তিযোগ্য। তাহলে সর্বোচ্চ শাস্তি জানতে চাইছে। সর্বোচ্চ শাস্তি 341 ধারা অবৈধ বাধাদানের সর্বোচ্চ শাস্তি হয়ে গেছে। শাস্তি লেখেন, সর্বোচ্চ শাস্তি 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা অর্থদণ্ড। এখন আপনি ওই জায়গা ছিল বা, এই জায়গা আমরা এবং লেখছি কে বলেন তো? সর্বোচ্চ জানতে চাইছে, সর্বোচ্চ জানতে চাইছে, তাই এই ধারায় একজন বিচারক সর্বোচ্চ 1 মাস কারাদণ্ডই দিতে পারে বিনাশ্রম এবং সেই সাথে 500 টাকা। সিদ্ধান্ত, সুতরাং এ দণ্ডবিধির 341 ধারা অনুসারে অবৈধ বাধাদানের জন্য সর্বোচ্চ 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। বুঝছেন? পরেরটা চলে এসে আমরা এক্স জেড কে একটি উঁচু দেয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে। উঁচু দেয়ালের জায়গায় যেতে বাধ্য করছে, ঘেরা জায়গায়। জেড কে সেখানে তালাবদ্ধ করে রাখে, ফলে জেড উক্ত দেয়ালে নির্দিষ্ট সময়ের বাইরে যেতে কি হয়? বাধাগ্রস্ত হয়। তাহলে ঘটনার বর্ণনা হবে এই পর্যন্ত কি? বাধাগ্রস্ত হয়। আর বিচার্য বিষয় আসবে এক্স কি কোনো অপরাধ করেছে কিনা, যদি করে থাকে সর্বোচ্চ শাস্তি কি।
তাহলে এই জায়গায় কি অপরাধ হয়েছে বলেন তো? অবৈধ আটক ওই যে তালাবদ্ধ করে রাখে, এই জায়গা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। আলোচ্য অংশে এক্স দণ্ডবিধি 360-এর 342 ধারার সরি, হ্যাঁ 1860-এর 342 ধারার অধীন অবৈধ অবরোধ বা আটকের অপরাধ করেছে। কারণ ধারা 340 অনুযায়ী অবৈধ আটকের উপাদান সমূহ কি কি দেখেন? কোন ব্যক্তিকে স্বেচ্ছায় বাধা প্রদান করা হয়েছে, ফলে ওই ব্যক্তি নির্দিষ্ট সময়ের বাইরে যেতে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। আলোচ্য অংশে এসব উপাদান সমূহ উপস্থিত, তাই এখানে অবৈধ অবরোধ বা আটকের অপরাধ সংঘটিত হয়েছে। শাস্তি 342 ধারা অনুযায়ী অবৈধ আটকের সর্বোচ্চ শাস্তি 1 বছর সশ্রম কারাদণ্ড বা 1000 টাকা পর্যন্ত কি অর্থদণ্ড। সুতরাং অবৈধ আটকের জন্য 342 ধারা অনুসারে এক্স এর সর্বোচ্চ শাস্তি হতে পারে কত? 1 বছর সশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। যেহেতু সর্বোচ্চ শাস্তি বলছে, তাই আমরা কল্পনা করব যে ওই ধারায় বিচারক সর্বোচ্চ কি সাজা দিতে পারে। ওই জায়গায় সাজা আছে যে কোনো বর্ণনার 1 বছর, আর সর্বোচ্চ তাহলে দিতে পারে কত? 1 বছর সশ্রম, এবং সেই সাথে কত টাকা অর্থদণ্ড? 1000 টাকা অর্থদণ্ড। কোনো প্রশ্ন আছে ভাই? প্রশ্ন যদি না থাকে আপনারা ঝটপট আমারে পার্থক্য লিখে দেখেন। বুঝতে না আসলে নিম্নতম শাস্তি কত ভাই? লিখবেন যে নিম্নতম কি দিতে পারে। আপনারা অবৈধ বাধার অবৈধ আটকের পার্থক্য লিখে দেখেন আমারে। সময় 10 মিনিট। পেজ আছে না দিব? খাতা নিয়ে আসবেন লিখিত পরীক্ষার মানে লিখিত ক্লাসে আসার সময়। এই যে 35 বাজে 36 থেকে 46 এই 10 মিনিটের মধ্যে অবৈধ বাধা অবৈধ আটকের পার্থক্য লিখবেন। কেউ বই দেখবেন না, অনলাইন অফলাইন উভয়ের জন্য প্রযোজ্য। আচ্ছা আরিফ রায়হান খান ভাই, আপনার খাতা দেখতেছি, দেখেন অবৈধ বাধা এবং অবৈধ আটকের মধ্যে পার্থক্য লিখছেন। যদি কোনো ব্যক্তিকে একদিক থেকে বাধা প্রদান করা হয় তাহলে অবৈধ বাধা বলে, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তিকে সকল দিক থেকে বাধা প্রদান করা হয় তাহলে তাকে অবৈধ আটক বলে। ঠিক আছে, বাট আপনি ওই লেখার অক্ষরগুলোর উপর মাত্রা দিবেন, মাত্রা দিলে আপনার লেখার সৌন্দর্য বেড়ে যাবে। দণ্ডবিধি 339 ধারা অবৈধ বাধা সম্পর্কে 340, ওকে। ইংরেজিতে রংফুল রেস্ট্রেইন বলে, অন্যদিকে আটককে রংফুল কনফাইনমেন্ট বলে। বেআইনি বাধার ক্ষেত্রে শাস্তি বিনাশ্রমে 1 মাস পর্যন্ত হতে পারে, পক্ষান্তরে 1 বছর 1000 টাকা। বেআইনি বাধার শাস্তি দণ্ডবিধি 341 ধারা আলোচনা করা হয়েছে, অপরদিকে 342 ধারা আলোচনা করছে। আপনি আরিফ রায়হান খান আপনি পাবেন 2.5 ভাই, যা লিখেছেন তাতে 2.5 পাবেন 5-এর ভিতরে। আচ্ছা, এরপরে আমরা চলে আসতেছি মিঠুন মজুমদারের খাতায়। মিঠুন মজুমদার, স্ক্রিনে আপনার খাতা দেখা যাচ্ছে। অবৈধ বাধা এবং অবৈধ আটকের মধ্যে পার্থক্য সংজ্ঞাগত। মিঠুন মজুমদার বারবার বলার পরেও আপনি সংজ্ঞা বানানটা ঠিক করতেছেন না। স অনেশ্বর গয়কারে গা, আমি বোধহয় কালকেও বলছি সংজ্ঞা বানান, বলছি না ভাই? সংজ্ঞা বানান স অনেশ্বর গয়কারে গা না, কিন্তু ঠিক করেন। জ ইউ কোন ব্যক্তির, ব্যক্তি বানানো আপনি আগে মানে আমার ঠিক করেন নাই। ব্যক্তি বানান বয় একার লিখছেন, ব্যক্তি বানানে বয় একার হবে না, বয় জাফলা। যেদিকে যাওয়ার অধিকার আছে সেদিকে যেতে বাধা প্রদান করা হলে তাকে অবৈধ বাধা দান বলে, এবং একদিকে বাধা প্রদান এবং করে অন্যদিকে কোনো ব্যক্তিকে চতুর্দিক থেকে বাধা দান করে নির্দিষ্ট স্থানে আটক রাখাকে অবৈধ আটক বলে। ওকে, দণ্ডবিধি 339 ধারায় অবৈধ আটক দণ্ডবিধি 340 ধারা বর্ণনা করা হয়েছে। স্থান তো ওকে, রংফুল রেস্ট্রেইনট। রংফুল রেস্ট্রেইনট বানালে RESTRINT লাস্টে একটা টি হবে। অবৈধ আটককে রংফুল কনফাইনমেন্ট বলে। তীব্রতা, অবৈধ বাধা তুলনামূলক কম গুরুতর এবং এটা বেশি গুরুতর। বেআইনি শাস্তি এত 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 আচরণের প্রকৃতি, অবৈধ বাধা এবং পূর্ণ। আচ্ছা মিঠুন মজুমদার আপনি যা লিখেছেন তাতে আপনাকে আমি দিব হচ্ছে 5-এ 2.5, আড়াই। আচ্ছা এখন যেটা দেখবো দেখেন, আসমা, গাজীপুরের আসমা। গাজীপুরের আসমা, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা একটু দেখাই দিই। সংজ্ঞাগত পার্থক্য লিখছেন। আসমা আপনি এই জায়গাটুকু কেন লিখেন? আপনার খাতার তো বাম পাশে আরো জায়গা আছে, এইটুকু লিখবেন। এতটুকুর মধ্যে এত স্পেস কমায় আনার দরকার নাই। আপনি যদি কোনো ব্যক্তি এ জায়গা থেকে শুরু করলেন, ঠিক আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এখান থেকে শুরু করলেন, ঠিক আছে, তারপরের লাইনে জায়গা থেকে, তারপরের লাইনে জায়গা থেকে, তারপর লাইনে জায়গা, এভাবে লিখবেন। ধারাগতর ক্ষেত্রেও এরকম যে প্রথম লাইনে জায়গা থেকে লিখলেন, তারপর আবার একবার বাম সাইড থেকে লিখবেন।
সো আপনি এভাবে লিখবেন না যেভাবে দেখাইছেন, এটা দেখতে ভালো দেখা যায় না। তারপরে দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একদিক থেকে বাধা প্রদান করে যেদিকে গমনে তার রয়েছে উক্ত বাধাকে অবৈধ বাধা বলে। চতুর্দিক থেকে ওকে। তারপর ধারাগত লিখছেন, এটা 339, এটা 340, শাস্তি 41-এ 42-এ শাস্তির পরিমাণ 1 মাস পর্যন্ত কারাদণ্ড। এই জায়গায় 1 মাস পর্যন্ত কারাদণ্ডের পর বা হবে, বা 500 টাকা উভয় দিকে। 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা হবে, বা দেন নাই। শাস্তির ধরন লঘুতর, অন্যদিকে গুরুতর, প্রধানগত। ওকে, আপনি 2.5 পাবেন আসমা, যা লিখেছেন ইনশাল্লাহ 2.5 পাবেন। চলে আসি লাকি বিশ্বাসের খাতায়। লাকি বিশ্বাস, লাকি বিশ্বাস হচ্ছে সাভার, ঢাকা থেকে আছেন আমাদের সাথে। অনেকেই ক্লাস করছেন, কিন্তু এই এই এখন পর্যন্ত লিখে দেখালেন মাত্র এই কয়জন। সংজ্ঞাগত দণ্ডবিধি 1860 340 ধারাতে বলা হয়েছে কোন ব্যক্তিকে কোন নির্দিষ্ট শহর এলাকার বাড়িতে অবৈধ বাধা। দেখেন, অবৈধ বাধার সংজ্ঞা কি 340 ধারায় বলেন তো? অবৈধ বাধার সংজ্ঞা কত? 339। লাকি এই জায়গা ভুল লিখছেন। অপরদিকে কোনো ব্যক্তিকে তার যেদিকে যার অধিকার রয়েছে তাকে সেদিকে যেতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হলে অবৈধ বাধা দান বলে। অবৈধ বাধা দান বলছেন, এই জায়গা হবে কি? অবৈধ আটক। কোন ব্যক্তিকে তার যেদিকে যার অধিকার রয়েছে তাকে সেদিকে যেতে ইচ্ছাকৃতভাবে বাধা দিলে অবৈধ বাধা, ঠিক আছে। বাট আপনি তো কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে যেতে অবৈধ বাধা দান করা হলে তাকে অবৈধ ভাবে আটক করা হয় না, ঠিক আছে, ধন্যবাদ। আপনি তাহলে আটক লিখছেন আগে, আটকে 340 লিখছেন, এটা ঠিক আছে। বাট আপনি আগে তো লিখবেন অবৈধ বাধা, তারপরে যাবেন হচ্ছে আটকে, এটা লেখেন নাই, 339 লেখেন নাই। ধারাগত দণ্ডবিধি 339 সংজ্ঞা দেওয়া হয়েছে এত এত। ওকে, ইংরেজি প্রতিশব্দ অবৈধ বাধাকে ইংরেজি প্রতিশব্দ রংফুল রেস্ট্রেইন, অপরদিকে ইংরেজি প্রতিশব্দ রংফুল কনফাইনমেন্ট, ঠিক আছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে কম গুরুতর অপরাধ, বাধা প্রদান অবৈধ বাধার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে শুধু একদিক থেকে যাওয়া, চতুর্দিকে প্রকৃতি, প্রতিকে পরিপূর্ণ প্রকৃতি। ধন্যবাদ, আপনিও 2.5 পাবেন যা লিখেছেন। তো অনলাইনে এই কয়জনই খাতা দেখিয়েছেন, আরো অনেকের খাতা ছিল, আপনারা কেন এত মানে সিরিয়াস না আমি ঠিক জানি না। ধন্যবাদ যারা খাতা দেখাইছেন। দেখেন, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামীকাল আমাদের পরীক্ষা আছে। এখন আমার একটু কথা শুনেন, এই নতুন যারা আসছেন আপনাদের উদ্দেশ্যেও বলি। দেখেন, আগামীকাল আমাদের পরীক্ষা আছে এবং পরীক্ষার সিলেবাস হচ্ছে আমাদের সিআরপিসি নোট দিছি না, সিআরপিসি নোট দেখেন 9 থেকে 12। আমাদের সিআরপিসির যে সাজেশন যে দেখবেন, এটা 9 থেকে 12, 4টা প্রশ্ন। তো এই 4টা প্রশ্ন আজকে গিয়ে আপনি দেখবেন, বা যদি দেখতে নাও পারেন আপনি পরীক্ষা দিতে আসবেন। দরকার হলে এই খাতার যে প্রশ্ন আসবে আপনি শীট দেখে দেখে লিখবেন, তাও পরীক্ষা দিতে কি বলেন আসবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার দিক নির্দেশনা। এবং দেখে দেখে লিখলেও শেষ করতে হবে কত সময়ের মধ্যে? নির্দিষ্ট 1 ঘন্টা 45 মিনিট, 50 মার্কের পরীক্ষা। হ্যাঁ, 1 ঘন্টা ওই যে 9 থেকে 12। আপনি আজকে যে পড়বেন এই 4টা প্রশ্ন 9, 10, 11, 12, যতটুকু পারলেন তো পারলেন, যদি না পারেন এই জায়গায় এসে দেখে লিখবেন, বাট তারপরও আসতে হবে, লিখতে হবে, এই আর কি। প্রিলি, হ্যাঁ প্রিলিও কালকে পরীক্ষা দণ্ডবিধির। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।